বন্ধুরা কেমন আছেন? ২-৩ দিন ধরে ভিডিও দেওয়া হয় না, একটু ব্যস্ত ছিলাম। যাক, আজকে সার্বিক বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমি বেশ কিছুদিন যাবতই দেখতেছি, যেখানেই বাংলাদেশের ক্রিকেট সেখানেই হার, এবং যেখানেই বাংলাদেশের ক্রিকেটাররা আছে সেখানেই হার। আমি আসলে অধিকাংশ সময় বাংলাদেশ ক্রিকেট ফলো করি। বাংলাদেশ ক্রিকেটাররা যে দলে খেলে সেই দলকে ফলো করি। যেমন আইপিএলে এবার কিন্তু বাংলাদেশের কোনো ক্রিকেটার চান্স পায়নি। ঠিক আছে? সো এটা না পাওয়ার একদিক দিয়ে ভালো হয়েছে যে আমাদের আইপিএল দেখা লাগবে না। আইপিএল এর প্রতি আগ্রহটা আমরা হারিয়ে ফেললাম। ঠিক আছে? একটা বড় একটা দর্শক বাংলাদেশের অধিকাংশ মানুষই আইপিএল দেখবে না। গতবার কিন্তু চেন্নাই সুপার কিংসের খেলা যতদিন মুস্তাফিজ ছিলেন ততদিনই দেখেছি, এরপরে আর দেখি নাই। আমার আইপিএল এর আগ্রহ অত বেশি ছিলও না। যদি যে দলে বাংলাদেশের খেলোয়াড় থাকে আমি সেই দলের খেলাই দেখি, নাহলে দেখি না। কিন্তু আমাদের প্লেয়ারদের পারফরমেন্সে তো আপনাকে দেখতে হবে। আমরা প্রতিনিয়ত অবনমন ঘটাচ্ছি। এই আজকে সকালে আমি 5টার দিকে উঠলাম। হ্যাঁ, গ্লোবাল টি-20 যেটা চলতেছে, রংপুর রাইডার ওখানে অংশগ্রহণ করছেন। আজকে প্রথম ম্যাচ ছিল। কি সুন্দর খেলা। ঠিক আছে? প্রথম থেকেই কিন্তু প্রতিপক্ষকে চেপে ধরেছিল এবং তাদের 134 রানে অল আউট করে দিয়েছিল। এবং বাংলাদেশের ওপেনিং জুটি প্রায় 50-র কাছাকাছি এবং 10-এর কাছাকাছি রান রেট ছিল। সৌম্য সরকারও ভালো খেলতেছিল, ওইদিকে তার অপোনেন্ট টেলর টেলর নামে এক ব্যাটসম্যান, উনিও ভালো খেলতেছিলেন। ঠিক আছে, টেলর আউট হয়ে যাওয়ার পরে সৌম্য সরকারও খুব বেশিক্ষণ টিকতে পারলেন না, সুইপ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে চলে গেলেন। যাই হোক, এরপরেও কিন্তু খেলাটা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন 83 রানে 3 উইকেট এরকম। এর ভিতর আবার আফিফ হোসেন, এই ছেলেটা আসলে মেধার নিজের মূল্যায়ন, নিজের অবমূল্যায়ন নিজেই করতেছে। সে আসলে খেলাটা কি বোঝে না কি করে এসেই আউট হয়ে গেল। হ্যাঁ, এর প্রতি এর শটগুলো আমার ভাল লাগতো। এ বড় বড় যে 6 মারতো আমার খুব ভাল লাগতো। কিন্তু ইদানিং কালে সে কিভাবে জানি হারিয়ে গেল, দল থেকে হারিয়ে গেল, জাতীয় দল থেকে হারিয়ে গেল। এখন তার একটা সুযোগ ছিল গ্লোবাল টি-20 গিয়ে একটা প্লেয়ার আসলে একটা সিরিজই তাকে উজ্জীবিত করতে পারে, তার ক্যারিয়ারটাকে আবার ব্যাক করে নিয়ে আসতে পারে। কিন্তু এদের ভিতর কি শেখার আগ্রহ নাই, নাকি আমি আসলে বুঝি না। যাই হোক, আফিফ হোসেনের খেলাটা আমাকে হতাশ করেছে। হতাশ করবে কি, 1-2 বল খেলে আউট হয়ে গেছে। যাই হোক, এরপরে কি হলো, নুরুল হাসান সোহান, হ্যাঁ, ইনিংসটাকে কিন্তু বিল্ড আপ করলেন, 20 বলে 22 রান করে উনি আউট হয়ে গেলেন। এরপরে যা ইচ্ছে তাই ব্যাটিং, রানের থেকে বল বেশি, তারপরেও বাংলাদেশ রংপুর রাইডার্স সুপার ওভারে খেলাটা নিয়ে গেল এবং 2 ওপেনিং ব্যাটসম্যান খুশদিল শাহ এবং টেলর 12 রানের বেশি করতে পারলেন না। খুশদিল শাহ একটা 6 মেরেছেন, কিন্তু বাকি 5টা বল কিন্তু দুইজনের একজনও অত বেশি ভালো খেলতে পারে নাই। তাই 12 রানেই আটকে থাকলো, ওরা সহজেই 12 রান করে ফেললো। এই হলো রংপুর রাইডার্সের অবস্থা। মানে বাংলাদেশের যেখানেই খেলা হয়, এরা কি দুর্বল চিত্ত নাকি আমি বুঝি না, নাকি টেকনিকের সমস্যা। আমাদের মেইন সমস্যা কিন্তু ব্যাটিং। আপনি ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের কথাই চিন্তা করেন বাংলাদেশের, যেটাই 2-3 দিন আগে শেষ হলো। হ্যাঁ, যে ওয়েস্ট ইন্ডিজ 460 রানে ডিক্লেয়ার করলো, বাংলাদেশ 259, প্রায় 180 রানের উপরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের লিড ছিল। তারপরেও কিন্তু আমরা 350 রানের লিডটাকে থামিয়ে দিতে পেরেছিলাম। হাতে আমাদের পুরো একটা দিন ছিল। এখানে 16 উইকেট, এটা বুঝতে হবে, এবং মেধা এবং যোগ্যতা খাটায় ব্যাট করতে হবে। আর আমি মনে করি ওপেনিংয়ে যারাই যায় তারাই ব্যর্থ হচ্ছে। এই জাকির হাসান, এই ছেলেটাকে পাকিস্তান থেকে টানতেছে বাংলাদেশ টিম। আমার কথা হলো, ভাই সে পারতেছে না, তার রিপ্লেসমেন্ট নেন। সাদমান ইসলাম, তারপর মাহমুদুল হাসান জয়, এরা পারতেছে না। আপনি বাংলাদেশের 18 কোটি বাংলাদেশের এবং প্রায় ক্রিকেটার আছে 50 লাখের মতো, আপনি নেন না, নতুন প্লেয়ার নেন। যেহেতু এরা পারতেছে না, গিয়েই আউট হয়ে যাচ্ছে,
আপনি নতুন নেন, নতুনকে দিয়ে ট্রাই করেন, ঘুরে ফিরে একই প্লেয়ার কেন আনেন? হ্যাঁ, তাহলে কিন্তু একই পরিণতি হবে। আমরা সেই ঘুরে ফিরে 20-25 জন প্লেয়ারই খেলাই, নতুন কাউকে আমরা ইন্ট্রোডিউসও করতে চাই না, করিও না। এটা একটা সিন্ডিকেটের মতো না কি আমি বুঝি না। আপনার এত ভয় কিসে? যেহেতু ওরা পারতেছে না, ওরা গিয়েই আউট হয়ে যায়, আপনি নতুন প্লেয়ার নেন, নতুনকে ট্রাই করেন। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার এই যে দলটার সাথে খেললো বাংলাদেশ, আপনি কয়জনকে চিনেন? আমি এক কেমা রোজ বাদে, হ্যাঁ, আলজারি জোসেফ, তারপরে এই সে, এদের কাউরেই তো চিনি না। গ্রেভস যে সেঞ্চুরিটা করলো, গ্রাভিস, কাউকেই তো চিনি না। অ্যাথেনেস, নতুন, সব নতুন প্লেয়ার। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, এই প্লেয়ারদের সাথেও এরা 200-র উপরে হারছে, 200 রানের উপরে ম্যাচটা হেরে গেছে। এবং কি করুণ ভাবে হারছে দেখেন। ফার্স্ট ইনিংসে ব্যাটিং এ ব্যর্থ, সেকেন্ড ইনিংসে আরো খারাপ খেললো। আমাদের তাসকিন আহমেদ 6 উইকেট পাইলেন, কিন্তু খুব ভাল লাগছিল। তাসকিন আহমেদ অনেকদিন পরে আগুন ঝরা বোলিং করছে এবং ভালোভাবেই উইকেট, এবং প্রত্যেকটা উইকেট কিন্তু সুন্দর উইকেট। যে উইকেট বিলিয়ে দিয়ে আসছে ব্যাটসম্যানরা তা কিন্তু না, সে আদায় করে নিয়েছে। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা মানে বোলারদের যে সাফল্য সেটাকে ম্লান করে দেয় প্রতিনিয়ত। এই ওপেনিং জুটি একটা মিউজিক্যাল চেয়ারের মতো হয়ে গেছে, কেউ বেশি ভালো খেলতে পারতেছে না। তাহলে আমি মনে করি ওপেনিং জুটিকে একেবারে সেটে ফেলা উচিত এবং নতুন তৈরি করা উচিত। ঠিক আছে, বিভিন্ন আমাদের সিলেক্টরদের কাজ কি? খালি একটা সিরিজ আসলেই প্লেয়ারদের নাম ঘোষণা করে তাদেরকে দায়িত্ব শেষ। সিলেক্টররা সিলেক্ট করবে মাঠে থেকে। বিভিন্ন খেলা হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রিমিয়ার লিগ হচ্ছে, এখানে বসে বসে তাদের খেলা দেখা উচিত যে কোন ছেলেটা ভালো। যেহেতু আমার ওপেনিং স্লটে সমস্যা, আমি 5টা ওপেনারকে সিলেক্ট করি, সেখান থেকে আমি ঘষে মাঝে 2টাকে নিয়ে আসি বা 3টাকে নিয়ে আসি, একটাকে চান্স দেই। আমাদের টপ অর্ডার যতদিন না ভালো খেলবে, সেটা টি-20 বলেন, টেস্ট বলেন, ওয়ানডে বলেন, ততদিন কিন্তু বাংলাদেশ খুব বেশি ম্যাচ জিতবে না। অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার প্রথম ম্যাচটার কথাই চিন্তা করেন। প্রথম ইনিংসে ইন্ডিয়া কিন্তু 150 রানে অল আউট হয়ে গেছিল। ওই 150 রান অল আউট হওয়ার পরে কেউ কি ভেবেছিল যে ইন্ডিয়া জিতবে অস্ট্রেলিয়ার সাথে? দেখেন, জাসপ্রীত বুমরা ভালো বল করেছে, ক্যাপ্টেন্সি নক করেছে, 107 রানে অস্ট্রেলিয়াকে, 104 রানে অস্ট্রেলিয়াকে বেঁধে ফেলেছে। এবং তারপরে কি ব্যাটিংটা করলো ইন্ডিয়ার ওপেনার। 2 ওপেনার মিলে খেলাটাকে ইন্ডিয়ার ফেভারে নিয়ে আসলো, কেএল রাহুল এবং জাসল। তো আমরা কবে শিখব? অবশ্যই শিখতে হবে, প্রতিনিয়ত শিখতে হবে, না হলে কিন্তু আমাদের ক্রিকেট এগিয়ে যাবে না। আমরা দর্শকরা হতাশ হবো, একসময় খেলা দেখা বন্ধ করে দিব। তো আমাদের টপ অর্ডার চেঞ্জ করা উচিত, নতুন নতুন প্লেয়ার নিয়ে আসা উচিত, তাহলেই কিন্তু আমাদের ক্রিকেটের উন্নতি হবে, আমরা আবার দর্শকরা আনন্দিত হব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে, একটা লাইক করবেন, কমেন্টস করবেন, মূল্যবান সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।